হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইডু ক্লাস। দেখো, আজকে আমরা অঙ্কের যে চ্যাপ্টার রয়েছে কি বলছে নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন বলতে সরলের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো, এবং নাম্বার সিস্টেম বলতে কী বলা হয়েছে এখানে দেখো যে কোনো নাম্বার কাকে বলে, রিয়েল নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার কি, কম্পোজিট নাম্বার কি, তাই না? কম্পোজিট নাম্বার কি, তারপরে ইন্টিজার্স কাকে বলে, এইসব ব্যাপারে আমরা জানবো। তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো, কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো চলো বেশি দেরি করবো না, আজকের যে ক্লাসটা রয়েছে সেটাকে শুরু করবো। তো আজকের ক্লাস যদি শুরু করি, আমরা এখানে প্রথমেই দেখবো যে এটা টাইপ অফ নাম্বার, নাম্বারের কত রকম নাম্বার হতে পারে। দেখো, প্রথম যেটা বলেছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার জানার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, ইন্টিজার্স কাকে বলে। ইন্টিজার্স কাকে বলে? তো ইন্টিজার্স হচ্ছে সেই সব পূর্ণ সংখ্যা, সমস্ত রকম পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে, সমস্ত পূর্ণ সংখ্যাকে কিন্তু একসঙ্গে ইন্টিজার্স বলা হয়। মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারকে কি বলা হয়? ইন্টিজার্স বলা হয়। আর ন্যাচারাল নাম্বার কাকে বলা হয়? যতগুলো পজিটিভ নাম্বার আছে, যতগুলো পজিটিভ ইন্টিজার্স রয়েছে, অল দি পজিটিভ ইন্টিজার্স, সমস্ত রকম পজিটিভ ইন্টিজার্স যেগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বলা হয়। এরপরে যেটা রয়েছে ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে দেখছি ন্যাচারাল নাম্বার কাকে বলে? 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 ডট 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 একদম ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার রয়েছে সবগুলোকে একসঙ্গে কি বলা হয়? বলা হয় পজিটিভ ইন্টিজার্স। এবং হোল নাম্বার কাকে বলা হয়? এই সমস্ত পজিটিভ ইন্টিজার্স সঙ্গে জিরো, জিরোকে নিয়ে যত পজিটিভ ইন্টিজার্স রয়েছে, সমস্ত পজিটিভ ইন্টিজার্স আর জিরোকে একসঙ্গে কি বলা হয়? হোল নাম্বার। নেক্সট যেটা রয়েছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার কাকে বলে? সমস্ত জোড় সংখ্যা যেগুলো রয়েছে, 2 4 6 8 10 12 16 14 18 20 এইভাবে ডট করে যতগুলো তোমাদের জোড় সংখ্যা রয়েছে সেগুলোকে বলা হয় ইভেন নাম্বার। নেক্সট যে বলেছে ওড নাম্বার। ওড নাম্বার কী হবে? 1 3 5 7 9, এগুলো সব কি? ওড নাম্বার, তাই না? নেক্সট যেটা বলেছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কাকে বলা হয়? দেখো, রেশনাল নাম্বার কাকে বলবো? কোনো একটা নাম্বারকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এবং পি আর কিউ কি? এখানে পি আর কিউ এই দুটোই ইন্টিজার্স হবে। ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা হবে, এবং কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ নিচে জিরো হবে না। এইভাবে যদি কোনো নাম্বারকে প্রকাশ করতে পারি সেটাকে রেশনাল নাম্বার বলবে। যেমন মনে করো 5/3, এটা একটা রেশনাল নাম্বার। বা -5/3 যদি বলা হয়, এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার। কিন্তু যদি বলা হয় 5/0, এটা কি? এটা কিন্তু রেশনাল নাম্বার নয়, এটা রেশনাল নাম্বার নয়। নিচে জিরো থাকলে কিন্তু রেশনাল নাম্বার হবে না। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে মিক্সড নাম্বার। মিক্সড নাম্বার কাকে বলবো? দেখো না, কোনো সংখ্যা থাকে পূর্ণ দিয়ে, মনে করো 3 পূর্ণ 1-এর 4 রয়েছে, বা 2 পূর্ণ 5-এর 7 রয়েছে। তো এই যে নাম্বারগুলো রয়েছে পূর্ণ দিয়ে যদি কোনো নাম্বার থাকে, সেই সব নাম্বারকে আমরা কী বলবো? মিক্সড নাম্বার। তাহলে বুঝতে পারলে মিক্সড নাম্বার কাকে বলে, রেশনাল নাম্বার কাকে বলে। নেক্সট যেটা দেখবো আমরা, বলছি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কাকে বলবো? মনে করো এরকম রয়েছে পাই, এটা একটা ইরেশনাল নাম্বার। বা মনে করো 3 পয়েন্ট রয়েছে, মনে করো রুট দিয়ে দেওয়া আছে 2, বা √5, বা 2√7 দেওয়া আছে। তো এই যে নাম্বারগুলো রয়েছে এগুলো কি হচ্ছে? সবকটা ইরেশনাল নাম্বার। মনে থাকছে ইরেশনাল নাম্বার, বোঝা গেল ইরেশনাল নাম্বার কাকে বলে। নেক্সট যেটা দেখবো রিয়াল নাম্বার কাকে বলে। তো সমস্ত রকম রেশনাল নাম্বার, রেশনাল বলতে মূলদ আর অমূলদ সংখ্যা, হ্যাঁ, মূলদ ও অমূলদ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলিকে একসঙ্গে কি বলা হয়? সেগুলিকে একসঙ্গে রিয়াল নাম্বার বলা হয়। কি বলা হয়? রিয়াল নাম্বার বলা হয়, তাই না? রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার যতগুলো রয়েছে সবগুলোকে একসঙ্গে বলা হয় রিয়াল নাম্বার। এরপরে যেটা রয়েছে কমপ্লেক্স নাম্বার অর ইমাজিনারি নাম্বার। কমপ্লেক্স নাম্বার কাকে বলে? মনে করো কোনো নাম্বারকে আমরা a + b
আর আই দিয়ে প্রকাশ করলাম, যেখানে আই স্কোয়ার ইজ ইকাল টু -1, এইসব নাম্বারগুলোকে বলা হয় কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার, জটিল সংখ্যা। বাংলায় কি বলা হয়? জটিল সংখ্যা। জটিল সংখ্যা, জটিল সংখ্যা। নেক্সট যেটা রয়েছে দেখো, নেক্সট যেটা দেখবো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? দেখো এখানে বোঝার আছে প্রাইম নাম্বার কাকে বলে। তো কোনো সংখ্যা রয়েছে, মনে করো দুটো সংখ্যা নিলাম আমি, একটা নিলাম 5 আর একটা নিলাম 8। তো এটার যদি ফ্র্যাকশন আমরা বের করি, 5-এর যদি আমরা বের করি, দেখো 5কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর 5 দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। কিন্তু 8কে যদি আমরা দেখি, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তারপরে আবার 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি হচ্ছে, এটাকে দেখো 5কে শুধু 1 আর 5 দিয়েই ভাগ করা যাচ্ছে, কিন্তু 8কে 2 দিয়ে, 1 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে। অর্থাৎ যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার বলছি দেখো, যদি কোনো সংখ্যাকে একমাত্র 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, সেই নাম্বারটাকে বলা হবে প্রাইম নাম্বার। কি বলা হবে? প্রাইম নাম্বার। আর যদি কোনো সংখ্যা এমন থাকে যে সেই নাম্বারটাকে সেই নাম্বার দিয়ে তো ভাগ করা যাচ্ছেই, সঙ্গে সঙ্গে আরও অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা কম্পোজিট নাম্বার। কি বলবো? কম্পোজিট নাম্বার, তাই না? কম্পোজিট নাম্বার বলবো। একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। বোঝা গেল কম্পোজিট নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার কাকে বলে। যে প্রাইম নাম্বার কাকে বলে? কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, তাহলে সেটাকে বলবো প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার কাকে বলবো? যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তখন সেটাকে বলবো কি? কম্পোজিট নাম্বার। এখানে আরও দেখার রয়েছে, দেখো কম্পোজিট আর কম্পোজিট নাম্বার যেটা রয়েছে, 1 থেকে 50-এর মধ্যে কতগুলি কম্পোজিট নাম্বার রয়েছে, 1 থেকে 100-র মধ্যে কতগুলি কম্পোজিট নাম্বার রয়েছে, আর 1 থেকে 200-র মধ্যে কতগুলি কম্পোজিট নাম্বার আছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো আমরা যদি দেখব 1 থেকে 50-এর মধ্যে রয়েছে 15টা প্রাইম নাম্বার। 1 থেকে 50-এর মধ্যে রয়েছে 15টা প্রাইম নাম্বার। আর 10টা প্রাইম নাম্বার রয়েছে, 10টা প্রাইম নাম্বার রয়েছে 50 থেকে 100-র মধ্যে। 50 থেকে 100-র মধ্যে রয়েছে কতগুলো? 10টা। তাহলে কি হচ্ছে, 1 থেকে 100-র মধ্যে 10 আর 15, 25খানা প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। আর 1 থেকে 200-র মধ্যে বা 100 থেকে 200-র মধ্যে যদি বলি আমরা, তো 100 থেকে 200-র মধ্যে রয়েছে 21খানা প্রাইম নাম্বার। কতগুলো? 21খানা। তাহলে এখানে 21 না, 100 থেকে 200-র মধ্যে রয়েছে 21টি প্রাইম নাম্বার। 100 থেকে 200-র মধ্যে রয়েছে 21টি প্রাইম নাম্বার। তাহলে যদি বলা হয় 1 থেকে 200-র মধ্যে কতগুলো রয়েছে, তাহলে 21, তারপরে হচ্ছে এই 25, আর এই যে রয়েছে 15, পুরোটা কিন্তু প্লাস হয়ে যাবে। অর্থাৎ কি হচ্ছে, 15 আর 25 যদি করি আমি পাচ্ছি 40, আর 21 পাচ্ছি 61। 61টি প্রাইম নাম্বার রয়েছে 1 থেকে 200-র মধ্যে। 1 থেকে 200-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে? 61টি। আর একটা জিনিস এখানে দেখার, সেটা হচ্ছে যে কোনো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স দুটো প্রাইম নাম্বার পরপর, দুটো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স 2 রয়েছে, পরপর দুটো প্রাইম নাম্বারের মধ্যে, পরপর দুটো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলা হয় যেটাকে। মৌলিক সংখ্যা কি বলা হয়? বাংলায় মৌলিক সংখ্যা, তাই না? একটাকে বলা হয় মৌলিক সংখ্যা আর একটাকে বলা হয় যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে কম্পোজিট নাম্বার। তো ডিফারেন্স দুটো রয়েছে, পরপর দুটো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স 2 রয়েছে, এরকম প্রাইম নাম্বারের জোড়া রয়েছে 3খানা। কি কি রয়েছে? একটা 2 আর 5, আর একটা রয়েছে 5 আর 7, আর একটা রয়েছে 7 আর 9। এই 3টে মাত্র জোড়া রয়েছে যাদের পরপর যে দুটো প্রাইম নাম্বার রয়েছে, সিরিয়াল প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স কিন্তু 2 রয়েছে। এবার যেটা বলার যে হচ্ছে যে কোনো সংখ্যা প্রাইম কিনা কি করে বুঝবো, তাই না? মনে করো কোনো সংখ্যা দিয়েছে, মনে করো 401 দিয়ে দেওয়া আছে। এই 401 সংখ্যাটা প্রাইম কিনা, প্রাইম নাম্বার কিনা, এটাকে কি করে বের করবে? এটাকে যদি আমরা ভাগ করতে যাই 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, তো এভাবে প্রচুর টাইম লেগে যাবে। কি করবো আমরা? দেখো এই 400 যে রয়েছে, এই 400-র আশেপাশের কোনো নাম্বার, মনে করো 400 রয়েছে, তাই না? এই 400-র আমরা রুট বের করব। রুট বের করলে কি হবে? 400 রুট বের করলে 20 আসবে। এবার 1 থেকে 20-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে আমরা বের করবো। 1 থেকে 20-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? 1 রয়েছে, তাই না? 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, তারপরে রয়েছে 7 রয়েছে, তারপরে 9 কি প্রাইম নাম্বার? 9 তো প্রাইম নাম্বার হবে না,
9 প্রাইম নাম্বার হবে না। 11 রয়েছে, 7-এর পরে কত রয়েছে? 11 রয়েছে, তাই না? 11 রয়েছে, তারপরে রয়েছে তোমার হচ্ছে 7-এর পরে রয়েছে 11, তারপরে রয়েছে 13, তারপরে রয়েছে 17, তারপরে রয়েছে 19। তাহলে 1 থেকে 20-র মধ্যে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। দেখো এর আগে আমি একটা জিনিস ভুল বললাম যে ডিফারেন্স 2 এরকম প্রাইম নাম্বার জোড়ের সংখ্যা রয়েছে 3 আর 5 একটা, তারপরে রয়েছে 5 আর 7 একটা, তারপরে রয়েছে 17 আর 19 একটা। 17 আর 19 এই 3টে জোড়া রয়েছে যাদের পরপর দুটো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স 2। আমি 7 আর 9 করেছিলাম, সেটা ভুল বলেছিলাম। তো এখানে দেখো এই যে কয়েকটা আমরা প্রাইম নাম্বার পেলাম, এই প্রাইম নাম্বারগুলো দিয়ে কি 401-কে ভাগ করা যায়? দেখো 1 দিয়ে তো ভাগ করা যায়, 1 তো প্রাইম নাম্বার। দেখো 2 দিয়ে কি যায়? 2 দিয়ে যায় না। 3 দিয়ে কি যায়? 3 দিয়ে ভাগ করা যায় না। 5 দিয়ে কি যায়? 5 দিয়ে যায় না। 7 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, 13 দিয়েও যায় না, 17 দিয়েও যায় না, 19 দিয়েও যায় না। তো এই যে প্রাইম নাম্বারগুলো রয়েছে, এগুলো দিয়ে যদি 401-কে ভাগ করা না যায় তাহলে কিন্তু সেটা কি হবে? প্রাইম নাম্বার হয়ে যাবে। তো এরপরে যেগুলো রয়েছে, এরপরে রয়েছে মনে করো 23। তো 23 দিয়ে আমাদেরকে 20-কে ভাগ, তোমার হচ্ছে 23 কি হচ্ছে 20 থেকে বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের কিন্তু আর চেক করতে হবে না, 19 পর্যন্ত চেক করতে হবে। তাহলে কি হচ্ছে 400 কিন্তু একটা 401 যেটা রয়েছে সেটা একটা প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। কি হচ্ছে? প্রাইম নাম্বার হচ্ছে, তাই না? তো নেক্সট যেটা দেখবো, দেখো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার কাকে বলবো? মনে করো পরপর দুটো সংখ্যা আছে, একটা রয়েছে 4 আর 6, আর একটা রয়েছে মনে করো 5 আর 7 বা 5 আর 8। কো প্রাইম নাম্বার কী করে দেখবো? দেখো 4 আর 6-এর মধ্যে যদি দেখি, তাহলে 4-কে যদি আমরা ভাঙি, দেখো 1 পাচ্ছি, 2 পাচ্ছি আর 4 পাচ্ছি। আর যদি আমরা 6-কে ভাঙি, দেখো 6-কে কী পাচ্ছি? 1 পাচ্ছি, 2 পাচ্ছি আর 3 পাচ্ছি। তো দেখো এই এই দুটোর মধ্যে কয়েকটা কমন ফ্যাক্টর কয়টা রয়েছে? কমন ফ্যাক্টর রয়েছে 4 আর 6-এর মধ্যে একটা 1 রয়েছে কমন ফ্যাক্টর, আর একটা 2 রয়েছে কমন ফ্যাক্টর। তো যখন দুটো এরকম কমন ফ্যাক্টর থাকবে, দেখো 1 ছাড়া অন্য কোনো যদি কমন ফ্যাক্টর থাকে তাহলে এই দুটো নাম্বার কিন্তু পরপর প্রাইম নাম্বার নয়, পরস্পর প্রাইম নাম্বার নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। এখানে দেখো 5-কে যদি আমরা ভাঙি, এখানে কি পাচ্ছি? 1 পাচ্ছি আর 5 পাচ্ছি। 8-কে যদি আমরা ভাঙি, এখানে কি পাচ্ছি? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 4 পাচ্ছি, 8 পাচ্ছি। তো এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কী কী রয়েছে? দেখো এখানে 1 রয়েছে আর এখানে কি রয়েছে? 1 রয়েছে। তো এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি হচ্ছে? একই একটা মাত্র কমন ফ্যাক্টর পাচ্ছি, সেটা হচ্ছে 1। তো এরকম যদি কোনো সংখ্যা হয়, যে দুটো সংখ্যার মধ্যে একটা মাত্র কমন ফ্যাক্টর পাওয়া যাবে এবং সেই কমন ফ্যাক্টরটা হবে 1, তাহলে সেই নাম্বারটা হবে, সেই দুটো নাম্বার কী হবে? পরস্পরের মৌলিক সংখ্যা। কী হবে? পরস্পরের মৌলিক সংখ্যা, পরস্পরের মৌলিক সংখ্যা। আশা করি বোঝা গেল ব্যাপারটা। যদি না বুঝতে পারো দেখো আমি আবার বলে দিচ্ছি, যদি কোনো সংখ্যা এমন হয়, যদি কোনো দুটি সংখ্যার মধ্যে একটি মাত্র কমন ফ্যাক্টর থাকে, একটি মাত্র কমন ফ্যাক্টর থাকে, যেটি হলো 1, তাহলে নাম্বার দুটি পরস্পরের কি হবে? পরস্পরের মৌলিক হবে, তাই না? মৌলিক হবে, পরস্পরের মৌলিক হবে। দেখো আমি বলে দিচ্ছি আবার ভালো করে, মৌলিক সংখ্যা, পরস্পরের মৌলিক সংখ্যা কাকে বলে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কখন আমরা দুটো সংখ্যাকে পরস্পরের মৌলিক বলবো? মনে করো একটা রয়েছে 7 আর একটা রয়েছে 9। তো এই দুটোর মধ্যে আমরা এই দুটোকে আমরা ভাঙবো। 7-কে যদি আমরা ভাঙি, তাহলে এখানে পাচ্ছি দেখো 1 পাচ্ছি একটা আর একটা 7 পাচ্ছি, অন্য কিছু পাচ্ছি না। 9-কে যদি আমরা ভাঙি, 9-কে পাচ্ছি, দেখো 9-কে কী দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় আর 9 দিয়ে ভাগ করা যায়, তাই না? তো এই দুটোর মধ্যে কমন কি আছে? দেখো এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, এখানে 9 রয়েছে, এখানে 9 নেই। তো এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি পাচ্ছি? শুধুমাত্র একটা কমন ফ্যাক্টর পাচ্ছি এবং সেটা 1। তাহলে 7 আর 9 কি হচ্ছে? পরস্পরের মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো এবার। তাহলে প্রাইম নাম্বার কাকে বলে বোঝা গেল, যে যদি দুটো সংখ্যার মধ্যে শুধুমাত্র একটি কমন ফ্যাক্টর থাকে এবং সেটি হবে 1, তাহলে কিন্তু নাম্বার দুটি পরস্পরের কী হবে? প্রাইম নাম্বার হবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো কম্পোজিট নাম্বার কাকে বলে? আমি বললাম কম্পোজিট নাম্বার কাকে বলে, যে
প্রাইম নাম্বার বাদে যেসব নাম্বারগুলো রয়েছে সেগুলো কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার বাদে যেসব নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু কম্পোজিট নাম্বার। নেক্সট এটা বলেছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। কোনো একটা নাম্বার রয়েছে সেটা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু কী হবে? মনে করো এরকম রয়েছে 7 2 3 1 2 0। তো এখানে বলছে 7-এর প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। এটাকে বলা হয় স্থানীয় মান, আর একটা বলা হয় নিজস্ব মান। এটা যেটা রয়েছে স্থানীয় মান, প্লেস ভ্যালু স্থানীয় মান, আর একটা ফেস ভ্যালু রয়েছে, এটা হচ্ছে নিজস্ব মান। কি মান? নিজস্ব মান। তো আমরা যদি 7-এর স্থানীয় মান বের করতে যাই তাহলে দেখবো, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো 7-এর স্থানীয় মান কত হবে? 7-এর স্থানীয় মান বের করতে গেলে 7, তারপরে যতগুলো সংখ্যা রয়েছে সব কটা শূন্য হয়ে যাবে। 1 2 3 4 5, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত 70 লক্ষ। 7-এর স্থানীয় মান কত হচ্ছে? 70 লক্ষ, তাই না? 7-এর স্থানীয় মান কত হচ্ছে? 70 লক্ষ। কিন্তু 7-এর যদি ফেস ভ্যালু বলা হয় বা নিজস্ব মান বলা হয় তাহলে কিন্তু 7-এর নিজস্ব মান হবে 7। এবার যদি বলা হতো যে 3-এর ফেস ভ্যালু কত? 3-এর ফেস ভ্যালু যদি আমরা বের করতে যাই তাহলে 3 লিখবো প্রথমে। 3-এর পর দেখো 1 2 3, তিনটে সংখ্যা আছে 1 2 3, অর্থাৎ 3000 হচ্ছে 3-এর স্থানীয় মান। আর যদি বলা হয় নিজস্ব মান 3-এর কত? নিজস্ব মান 3। অর্থাৎ কোনো সংখ্যা নিজস্ব মান সবসময় সেই সংখ্যাটাই হবে। স্থানীয় মান দেখতে গেলে সংখ্যাটি কতর ঘরে আছে? এককের ঘরে আছে, না দশকের ঘরে আছে, না শতকের ঘরে আছে, না হাজারের ঘরে আছে, না লক্ষের ঘরে আছে, সেটা আমরা দেখব। তো যেখানে থাকবে সেটাই হবে তার স্থানীয় মান। নেক্সট যে রয়েছে, এরপরে রয়েছে দেখো রুল অফ বদমাস। যে আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক যেগুলো করি, সিম্পলিফিকেশন বা সরল যেগুলো করি, সিম্পলিফিকেশন বা সরল যেগুলো করি, সরলের অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের রুল অফ বদমাস যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। দেখো বদমাস কি? BODMAS, বিতে কি হচ্ছে? ব্র্যাকেট। অর্থাৎ যদি কোনো আমরা সিম্পলিফিকেশনের কাজ করি তাহলে আমাদেরকে সবার আগে কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। নেক্সট সেটা রয়েছে অফ। কি রয়েছে? অফ। এরপরে আমাদেরকে কিসের কাজ করতে হবে? অফ বা বার চিহ্ন যদি দেওয়া থাকে কোনো নাম্বারের মধ্যে, মনে করো এরকম আছে 2 + 3 ইন্টু, বা মাইনাস দেওয়া আছে 2। তো এটা যদি আমরা করতে চাই, দেখো এখানে রুলস অনুযায়ী এটা হচ্ছে এরপরে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, এরপরে মাল্টিপ্লিকেশনের কাজ, এরপরে অ্যাডিশন, তারপরে হচ্ছে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে বার, আর এটা হচ্ছে ব্র্যাকেট। তো কি হচ্ছে দেখো, সবার প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর অফের কাজ করতে হয়, তারপর ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে কিসের কাজ করতে হয়? সাবস্ট্রাকশনের কাজ। তো মনে করো এই দুটো 3 আর 2 এর মধ্যে কি দেওয়া আছে? বার চিহ্ন দেওয়া আছে। তো এই বারটা যদি না থাকতো আর বার যদি থাকতো, মনে করো এরকম রয়েছে 2 + 3 - 2, তাহলে আমরা কি করতাম? সবার প্রথমে আমরা এই দুটোকে যোগ করতাম, যোগের কাজ করতে হবে, যেহেতু আমাদেরকে অ্যাডিশনের কাজ করতে হবে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। তারপরে আমরা 2 বিয়োগ করে দিতাম, তারপরে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3। এবার যেহেতু আমাদেরকে বলেছে যে আমাদেরকে কি করতে হবে? এখানে বার চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে, তো বারের কাজটা আমাদেরকে আগে করতে হবে। বারের কাজ যখন আমরা আগে করব, দেখো এখানে কিন্তু প্লাসের কাজটা আমরা আগে করছি না, যেহেতু বার চিহ্ন উপরে দেওয়া আছে তার জন্য আমরা বিয়োগের কাজটা আগে করবো, অর্থাৎ 2 + 3 থেকে 2 বিয়োগ করবো 1, অর্থাৎ 3। দেখো উত্তর 3 আসছে। এখানে বার চিহ্নটা দেওয়া রয়েছে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম তোমাদেরকে যে বারের কাজটা আগে করতে হয়। এখানে অঙ্কের উত্তর 3 আসে যখন কোনো বড় অঙ্ক আমরা করব এবং সেখানে যদি বার চিহ্ন দেওয়া থাকে, তো বারের কাজ যদি আমরা না করি আগে, তাহলে কিন্তু অঙ্কের উত্তর ভুল চলে আসবে। অর্থাৎ তাহলে আমরা কি দেখছি? প্রথমে আমরা কিসের কাজ করব? ব্র্যাকেটের কাজ করব, তারপরে অফের বা বার চিহ্নর যে কাজগুলো থাকবে সেগুলো করব, তারপর ডিভিশনের কাজ করব, মাল্টিপ্লিকেশনের কাজ করব, অ্যাডিশনের কাজ করব, সাবস্ট্রাকশনের কাজ করব। বোঝা গেল কীভাবে করবো? বদমাস রুলস কি আর বদমাস রুলসটাকে কীভাবে ইউজ করব। এরপরে আমরা যেগুলো দেখবো, এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখব। তো প্রথম যে এক্সাম্পল রয়েছে এখানে দেখো, প্রথম এক্সাম্পল রয়েছে 15 - 15 ভাগ 15 গুণ 6, এটার মান কত হবে? তো দেখো আমরা লিখে নেব অঙ্কটা, 15 - 15 ভাগ 15 গুণ 6। তো আমাদেরকে বদমাস রুল অনুযায়ী কী করতে হবে? BODMAS, সবার আগে কিসের কাজ করতে হবে? ডিভিশনের কাজ করতে হবে, যেহেতু এখানে ব্র্যাকেট ফ্র্যাকেট কিছু নেই। তো আমরা কী করবো? 15 - 15 যেটা রয়েছে এটাকে, এই চিহ্নটাকে গুণ করে দেবো, গুণ করে দিয়ে কী করবো? 1/50 লিখে দেবো, গুণ 6 যেরকম আছে সেভাবে রেখে দেবো। তাহলে আমরা দেখো এই 15 আর এই 15 কেটে যাচ্ছে,
তার মানে কি হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু 6, অর্থাৎ কি হচ্ছে 15 মাইনাস এখান থেকে যদি 6 কে 6 হচ্ছে, এরপরে কি হচ্ছে এটা বিয়োগ করলে 9, কি হচ্ছে 9, অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 9। দেখো তাহলে বোঝা গেল কি করে করলাম। দেখো প্রথমে আমরা কি করলাম, ভাগের কাজটা কমপ্লিট করে নিলাম। প্রথমে ভাগের কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে গুণ চিহ্ন করে নিলাম। গুণ চিহ্ন মানে গুণের কাজটা আগে করতে হবে, অর্থাৎ 15 15 কেটে যাচ্ছে এখানে, তাহলে কি থাকছে 1 ইন্টু 6, 1 ইন্টু 6 থাকছে। 1 ইন্টু 6 এর গুণটা আগে করলাম আমরা, কত হচ্ছে 6, তারপরে 15 থেকে আমরা কি করলাম 6 বিয়োগ করে দিলাম, 9 উত্তর আসলো। নেক্সট অঙ্ক রয়েছে, নেক্সট অঙ্ক দেখবো তাহলে বোঝা যাবে। দেখো আরো ভালো করে দেখো এখানে কি বলেছে, 5 ইন্টু 16 ভাগ 8 অফ 2, 5 ইন্টু 16 ভাগ 8 অফ 2 দেওয়া আছে। তো দেখো বদমাস রুল অনুযায়ী BODMAS, এখানে যদি অফ না দিয়ে, এই অফ মানে কিন্তু গুণ, হ্যাঁ অফ মানে কি গুণ, এখানে যদি অফ না দিয়ে গুণ চিহ্ন দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সবার আগে ভাগের কাজটা কমপ্লিট করতাম। কিন্তু যেহেতু অফ দেওয়া আছে যার জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে প্রথমে গুণ করে নিতে হবে। কি করে করবো, দেখো 5 ইন্টু 16 তো থাকছেই, ভাগ থাকছে, আর আর 2 এর গুণটা আমাদেরকে আগে করতে হবে। কেন, যেহেতু অফ দেওয়া আছে, অফ অফ কি আছে, ডিভিশনের আগে আছে। তো ডিভিশন ভাগের কাজ করার আগে আমাদেরকে কি করতে হবে, অফের কাজ করতে হবে। তার মানে কি হচ্ছে এখানে 16, মানে কি হচ্ছে 16। এরপরে আমরা ভাগের কাজ করব, তার মানে কি হচ্ছে 5 ইন্টু 16, এটাকে ইন্টু করে দেবো 1/16 হয়ে যাবে। তাহলে কি হবে, এই 16 আর এই 16 কেটে যাচ্ছে, উত্তর কত হয়ে যাচ্ছে 5, উত্তর কত হয়ে যাচ্ছে 5। তো 5 এটার হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেবো, নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 13,800 ভাগ 230 ভাগ 30, এটার উত্তর কত হবে। দেখো 13,800 রয়েছে, ভাগ রয়েছে 230, ভাগ রয়েছে 30, তো এটাকে আমরা এইভাবে করতে পারি। দেখো 13,800 যেটা রয়েছে সেটাকে, সরি 13,800 রয়েছে, এটাকে আমরা 1/230 করে দিলাম, এটাকেও আমরা কি করে দিলাম 1/30 করে দিলাম। তাহলে কাটাকাটি যাচ্ছে, দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটছে, এই শূন্যর সঙ্গে কি কাটছে, এই শূন্য কাটছে। 23 দিয়ে যদি কাটি আমরা 6 যাবে, কত দিয়ে কাটবো 6 দিয়ে, কত হচ্ছে দেখো 23কে 3 6 18 আর 3 6 12 13, তাহলে কি থাকছে 6 ইন্টু 1/3। তাহলে এটাকে কাটাকাটি করলে কত আসছে, এটাকে কাটাকাটি করলে 2 আসছে, তাহলে 2 হচ্ছে এখানকার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেবো, নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো নেক্সট প্রশ্ন বলেছে 100 ইন্টু 10 মাইনাস 100 প্লাস 2000 ডিভাইডেড বাই 100। তো এটা কীভাবে করবো, দেখো 100 ইন্টু 10 রয়েছে, মাইনাস রয়েছে 100, যোগ কি রয়েছে 2000, ভাগ কি রয়েছে 100 রয়েছে। তো সবার আগে আমাদেরকে কিসের কাজ করতে হবে, বদমাস রুল অনুযায়ী BODMAS, বদমাস রুল অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, ডিভিশন, এখানে যেহেতু ব্র্যাকেট নেই অফ নেই যার জন্য আমাদেরকে ডিভিশনের কাজটা আগে করতে হবে। তো ডিভিশনের কাজ আগে করতে গেলে কি হচ্ছে, এখানে 100 ইন্টু 10 মাইনাস 100 প্লাস, এটা যদি ডিভিশনের কাজটা করি 2000 রয়েছে এখানে, 1/100 করে দেবো, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। তাহলে কি থাকছে এখানে 1100 ইন্টু 10 মাইনাস 100 প্লাস 20, অর্থাৎ এখানে এটাকে গুণ করলে কত হচ্ছে 1000, মাইনাস এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 120। তো এখান থেকে যদি আমরা 120 বিয়োগ করে দিই তাহলে হবে 980, তাই না, 980 তো হচ্ছে। সরি এখানে একটা ভুল করলাম, আমাদেরকে প্লাসের কাজটা আগে করতে হবে। এখানে কি রয়েছে 1000 রয়েছে, 1000 রয়েছে, মাইনাস 100 রয়েছে, প্লাস কি রয়েছে 20, অর্থাৎ এটাও প্লাস রয়েছে এটাও প্লাস রয়েছে, এই দুটোর আমাদেরকে প্লাস করতে হবে। বা যদি এটাকে যদি আমরা ভাগের কাজ আগে না করি, সরি প্লাসের কাজটা যদি আগে না করি, দেখো আমি প্লাসের কাজটা আগে করছি, তাহলে কি হচ্ছে দেখো এখানে কি হচ্ছে 1020 হচ্ছে, মাইনাস 100 হচ্ছে, তাহলে কি উত্তর হবে 920 উত্তর হবে, 920 উত্তর হবে। এটাকে আমরা এভাবেও করতে পারি, এভাবে যদি না করি, দেখো এখানে রয়েছে, আমি এখানে একটা প্লাস মাইনাসের সাইনে ভুল হয়ে গেছিলো আমার। দেখো 1000 রয়েছে, আমরা 1000কে রাখবো, মাইনাস দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, একটা প্লাস একটা মাইনাস রয়েছে, তার মানে কি আমাদেরকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 80 হবে, তাহলে কিন্তু উত্তর 920 হয়ে যাচ্ছে, 920 উত্তর হচ্ছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো অ্যান্সার অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 8 প্লাস 2 অফ 5 মাইনাস 2 আর ডিভাইডেড বাই 8 মাইনাস 2 অফ ব্রেকেট দিয়ে দেওয়া আছে 5 মাইনাস 2। কীভাবে করবে দেখো, এই অঙ্কটা করলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে তোমরা। 8 প্লাস 2
অফ 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 8 মাইনাস 2 অফ ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 5 মাইনাস 2। তো দেখো এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ব্র্যাকেট দেওয়া নেই, জাস্ট একটা সিম্পল ডিফারেন্স রয়েছে। এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ব্র্যাকেট দেওয়া নেই। তো কিভাবে করবো দেখো, এখানে 8 প্লাস 2 যেটা আছে সেটা তো থাকছে, অফের জন্য আমাদের কি আসবে, গুণ আসবে। গুণের জন্য কি যাচ্ছে 5 মাইনাস 2 ডিভাইডেড বাই কি হয়ে যাচ্ছে 8 মাইনাস 2। অফটা আমরা রেখে দেবো। এখানে এই দুটোর মধ্যে দেখো ব্র্যাকেট যেহেতু রয়েছে, ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হয়। বদমাস রুল অনুযায়ী কি BODMA সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজ করলে এখানে কি আসবে 3 আসবে, এখানে কি আসবে 3। এরপরে দেখো কি হচ্ছে, তাহলে এরপরে হচ্ছে দেখো এখানে 5-এর সঙ্গে 2, 5-এর সঙ্গে 2 কিন্তু আগে গুণ হয়ে যাবে। তার মানে কি হচ্ছে 8 প্লাস 10 মাইনাস 2, 8 প্লাস 10 মাইনাস 2 হচ্ছে ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে এখানে 8 মাইনাস 3 দুগুণ 6। তার মানে কি হচ্ছে উপরে দেখো এখানে 8 থাকছে, বিয়োগ যদি করে দিই এখান থেকে গেলে 8 সরি প্লাস থাকছে, প্লাস যেহেতু বড় সাইন প্লাস রয়েছে, তো এখানে 8 হচ্ছে আর নিচে কি হচ্ছে 2, অর্থাৎ কি হচ্ছে 8 8 16 নিচে 2। তো অ্যান্সার কাটাকাটি করলে হয়ে যাচ্ছে তোমার 8। তো অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেবো, বলছে সরল করো। একটা সরল করতে বলেছে। 8.7 রয়েছে, মাইনাস রয়েছে 7.6 রয়েছে, মাইনাস রয়েছে 6.5 রয়েছে, 6.5 রয়েছে, মাইনাস রয়েছে 5.4 রয়েছে, মাইনাস রয়েছে 4.3 রয়েছে, মাইনাস রয়েছে 2 রয়েছে। সবার এটার মধ্যে 4.3 এটা মাইনাস চিহ্ন, হ্যাঁ এটার মধ্যে বার চিহ্ন দেওয়া আছে, এটা বার চিহ্ন দেওয়া আছে, ব্র্যাকেট ক্লোজ করেছে। তো দেখো কি করে করব, 8.7 থাকছে মাইনাস, সবার আগে আমরা ব্র্যাকেটের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। কিসের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 7.6 মাইনাস 6.5 মাইনাস, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করতে গেলে ব্র্যাকেটের মধ্যে দেখো ব্র্যাকেটের ভিতরে কোনো জিনিসের উপর বার চিহ্ন দেওয়া আছে, তাহলে সবার আগে আমাকে বারের কাজটা করতে হবে। কি করতে হবে, সবার আগে বারের কাজটা করতে হবে। 5 মাইনাস 5.4 মাইনাস, দেখো এখান থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 2.3, কি হচ্ছে 2.3 হচ্ছে। এরপরে আমরা কি করব, 8.7 মাইনাস 7.6 মাইনাস 6.5 মাইনাস 5.4, আচ্ছা 6.5 যেটা রয়েছে সেটা একবার রয়েছে, আমি এখানে 6.5টা ডবল লিখে দিয়েছি, সেটা একবার হবে। হ্যাঁ দেখো এরপর এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এরপর এখান থেকে বিয়োগ করলে আসে 3.1, কত আসছে 3.1 আসছে, তাই না। তো এরপরে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, 3.1ই আসছে তো না, 1 আর 3, হ্যাঁ 3.1 আসছে। 8.7 মাইনাস 7.6 মাইনাস, এখান থেকে বিয়োগ করলে কত আসছে দেখো, এখান থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসছে এখানে হচ্ছে 4 পয়েন্ট আর এখানে আসছে 3.4। তো এখান থেকে আবার 8.7 মাইনাস, এখান থেকে আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে আসছে 2.4, হ্যাঁ 6 7 3 7, ঠিক আছে। তো এখান থেকে বিয়োগ করলে আসবে 5.4, 4.5 ইজ দি কারেক্ট আনসার। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখে নেবো, নেক্সট প্রশ্ন কি বলেছে। আচ্ছা এখানে বলছে যে যদি 7n প্লাস 9 গ্রেটার দেন 100 হয়, যদি 7n প্লাস 9 যেটা রয়েছে সেটা 100 থেকে বড় হয় এবং n একটি পূর্ণ সংখ্যা হয়, n একটি ইন্টিজার্স হয়, তবে n এর সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত হবে, অর্থাৎ সম্ভাব্য ক্ষুদ্রতম n এর মান কত হবে। কি করে করবো, দেখো 7n প্লাস 9 রয়েছে, 100 রয়েছে, আমরা কি করব 7n প্লাস সরি এই 9টাকে এই পারে নিয়ে চলে আসবো, 100 মাইনাস 9 হয়ে যাবে। তাহলে 7n 100 মাইনাস 9 মানে কত হচ্ছে 91, n দিয়ে করব, n থাকছে শুধু 91কে আমরা 7 দিয়ে গুণ করছি, গুণ করলে হচ্ছে এখানে মনে করো 13, কত হচ্ছে 13 হচ্ছে, n এর মান কত হচ্ছে 13। তো 13 যদি হয়, n এর মান যদি 13 হয় তাহলে কি হচ্ছে তোমার হচ্ছে এটা 100 সঙ্গে সমান হচ্ছে। তো n এর মান কি হবে 13 থেকে বড়, তো ক্ষুদ্রতম 13 থেকে বড় কি হতে পারে, 13 থেকে পরের সঙ্গে কি হবে 14, তো 14 হচ্ছে রাইট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব, বলছে a টু দি পাওয়ার c ইন্টু b টু দি পাওয়ার a ইন্টু হোয়াট কি হবে এখানে, তাহলে 0 হবে এটার মান।
তো দেখো অপশনগুলো রয়েছে এখানে -1, সরি +1 রয়েছে, +1 দিয়ে গুণ করলে কিন্তু এটা হচ্ছে না, -1 দিয়েও যদি করি হচ্ছে না, 0 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু পুরোটা 0 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? দেখো 0 দিয়ে যে কোনো সংখ্যাকেই গুণ করি না কেন, যদি 500কেও গুণ করি সেটাও 0 হয়ে যাবে, 0 দিয়ে যদি 1কে গুণ করি সেটাও 0 হয়ে যাবে, 0 দিয়ে যদি 700কে গুণ করি সেটাও কিন্তু 0 হয়ে যাবে, 0 দিয়ে যদি আমরা 525কে গুণ করি সেটাও কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ 0 দিয়ে আমরা যাকেই গুণ করি না কেন সেটা কিন্তু উত্তর 0 হয়ে যাবে। যেহেতু এখানে উত্তর 0, তার জন্য আমরা এখানে করবো 0টাকে রাইট আনসার ধরে নেব। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব। বলছে 3 ও 4 এর মধ্যে অম্লদ সংখ্যা কোনটি? 3 ও 4 এর মধ্যে অম্লদ সংখ্যা কোনটি? কি করে বের করবো? দেখো 3 আর 4 এর আমরা কি করব, 3 আর 4 এর কি করব আমরা স্কোয়ার যদি করি, 3 আর 4 এর স্কোয়ার করলে কি আসে এখানে, কি আসে দেখো 16, সরি 9 এর যদি আমরা রুট করি তাহলে কি পাচ্ছি, 3 পাচ্ছি, আর 4 মানে কি 16 যদি আমরা রুট করি তাহলে কি পাবো, 4 পাচ্ছি। তো এই যে √9 থেকে √16 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু তোমার হচ্ছে অম্লদ সংখ্যা। √9 থেকে √16 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোই অম্লদ সংখ্যা। তো অপশানে কিন্তু এখানে কি দেওয়া আছে দেখবো, দেখো √9 এর পরে √10 আসবে, তারপরে √11 আসবে, √12 আসবে, √13 আসবে, √14 আসবে, √15 আসবে, √16 তো এখানে রয়েছে, 16 হবে না, লাস্ট যেটা রয়েছে। তো এদের মধ্যে অপশানে কোনটা রয়েছে, দেখো অপশানে এদের মধ্যে রয়েছে √15 অপশানে রয়েছে, তো √15 ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো কিন্তু সবগুলোই অম্লদ সংখ্যা, এগুলো সব অম্লদ সংখ্যা। এর মধ্যে আরও আছে, আমি অতগুলো লিখলাম না, অতগুলো লেখাও সম্ভব না, যার জন্য কিন্তু এখানে √15 ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে দেখে নেব, নেক্সট কোশ্চেন কি বলেছে। বলছে দুটি সংখ্যার গুণফল 192 এবং সংখ্যা দুটির যোগফল বলেছে 28, সংখ্যা দুটির যোগফল 28, সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যাটির মান কত? তো এটা আমরা অপশন দেখে করবো। দেখো অপশন, দেখো এখানে কি রয়েছে, 14 যদি হয়, ছোট সংখ্যাটা যদি 14 হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা কিন্তু 28 বলেছে, এখানে দুটো সংখ্যার যোগফল 28 বলেছে, তাহলে এখানে কিন্তু সংখ্যা দুটো সমান সমান হয়ে যাচ্ছে, এটাও কিন্তু বড় সংখ্যাটাও 14, অর্থাৎ দুটোই সমান সমান হচ্ছে, তো এটা হচ্ছে না অপশন। দেখো ছোট সংখ্যাটা যদি 16 হয় তাহলে 28 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, 12 পাচ্ছি না, তো এটা কিন্তু বড় নয়, 16 থেকে বড় কি এটা? না, এটাও হচ্ছে না। 18, এটাও হবে না, তাহলে উত্তর হবে 12। দেখো 12 যদি ছোট সংখ্যা হয়, 16 কিন্তু এর বড় সংখ্যা হবে, তাহলে দুটো সংখ্যার যোগফল কিন্তু হবে 128 হবে। এবং 16 আর 12কে যদি আমরা গুণ করি, 6 12 72, 2 হাত থেকে 1, আর 12কে 12 আর সাথে, সরি হাত থেকে 7 আর 12কে 12 আর সাথে 19, 192। তো এটা সঠিক উত্তর হচ্ছে 12, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে, আচ্ছা এখানে বলছে যে কোনো সংখ্যা 31-এর থেকে যত বড় 75-এর থেকে ঠিক ততটাই ছোট, সংখ্যাটি কত? তো এটা কি করবো, দুটোকে আমরা যোগ করে দেবো, 31 আর 75কে যোগ করে দেবো, 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে 5 একে 6, 7 3 10, নিচে 2 ডিভাইডেড করলে আসে 53, তো 53 ইজ দি কারেক্ট আনসার, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন বলেছে দেখে নেব। বলছে সব থেকে ছোট 3 সংখ্যার মৌলিক সংখ্যাটি কত? সব থেকে ছোট 3 সংখ্যার মৌলিক সংখ্যাটি কত? দেখো 100 যে রয়েছে, 100-র আশেপাশের কোনো সংখ্যা, এটার বর্গ 10, 10কে যদি আমরা 10-এর নিচে যেসব প্রাইম নাম্বার রয়েছে, দেখো 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, আর কি রয়েছে, আর নাই। তো 10-এর নিচে এইসব প্রাইম নাম্বারগুলো 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় 100-কে, যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায় না। তো এখানে দেখো প্রাইম নাম্বার দিয়ে 100-কে ভাগ করা যাচ্ছে, তো 100 হচ্ছে, 100 প্রাইম নাম্বার নয়, 101। 101-এর পাশাপাশি সংখ্যা যেটার বর্গমূল করা যাবে সেটা হচ্ছে কত, 100। তো 100 বর্গমূল করা গেলে এখানে হচ্ছে কত, 100 বর্গমূল মানে 10, 10-এর প্রাইম নাম্বার 2, 3, 5, 7। তো এটার মধ্যে দেখো এগুলোকে দিয়ে একটাকে দিয়েও কি 101-কে ভাগ করা যায়, 101-কে একটাকে দিয়েও ভাগ করা যায়, যায় না, কোনোটা দিয়েই কিন্তু 101-কে ভাগ করা যায় না। তো এটা একটা প্রাইম নাম্বার, এটা একটা প্রাইম নাম্বার। তো আমাদেরকে সব থেকে ক্ষুদ্র প্রাইম নাম্বার কিন্তু এখানে 101-ই হচ্ছে, 103 হবে না, কারণ 103 কিন্তু সব থেকে ক্ষুদ্র হচ্ছে না। তো এটার উত্তর হচ্ছে 101 ইজ দি কারেক্ট আনসার, 101। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব। বলছে একটি 2 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ। একটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে, সাপোজ মনে করো xy রয়েছে, সাপোজ আমি একটা বললাম একটা 2 অঙ্কের সংখ্যা। তো এটা সংখ্যা দুটো এমনভাবে রয়েছে যে এককের ঘরের অঙ্ক যেটা হবে, এই যে এককের ঘরের অঙ্ক এটা দশকের ঘরের অঙ্ক। তো এককের ঘরের অঙ্কটা কি হবে, দশকের ঘরের অঙ্কের 3 গুণ হবে, অর্থাৎ x = 3y, x = 3y হবে। অঙ্ক দুটির যোগফল কত বলেছে, অঙ্ক দুটির যোগফল বলেছে 12, সংখ্যাটি কত? সংখ্যাটি কত আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো দুভাবে করা যেতে, আমরা এক্স ওয়াই যদি ধরে নিই, সাপোজ যদি এক্স ওয়াই ধরে নিই, তাহলে কি হচ্ছে, একটা সংখ্যা এক্স ধরে নিলাম, একটা সংখ্যা
তার একটা সংখ্যা মনে করো আমরা এক্স ধরে নিলাম, দশকের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্কটা কি হচ্ছে 3x, এককের ঘরের অঙ্কটা কি হচ্ছে 3x, তাই না? এককের ঘরের অঙ্কটা x এর 3 গুণ মানে কি হচ্ছে 3x। তার মানে কি এই দুটোর যোগফল কি বলেছে, এই দুটোর যোগফল বলেছে 12। তাহলে x প্লাস 3x ইজিক্যাল টু কত হবে, 12 হবে। x প্লাস 3x ইজিক্যাল টু কি হবে, 12 হবে। তার মানে কি হচ্ছে 4x ইজিক্যাল টু কি হচ্ছে 12। তার মানে কি x ইজিক্যাল টু 3, অর্থাৎ x এর মান 3। তো এককের ঘরের অঙ্ক আমরা যদি 3 ধরি, তাহলে সরি দশকের ঘরের অঙ্ক যদি আমরা 3 x ধরি, তাহলে দশকের ঘরের অঙ্ক কত আসছে 3 আসছে। তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে 3 ইন্টু 9 অর্থাৎ 30 না সরি 3 ইন্টু 3 অর্থাৎ 9 হয়ে যাবে। 3 ইন্টু 3 অর্থাৎ 9 হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কি হচ্ছে দেখো, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। তার মানে কি এককের ঘরের অঙ্কের সঙ্গে আমরা কি গুণ করবো, 1 গুণ করবো, যোগ দশকের ঘরের অঙ্কের সঙ্গে আমরা 10 গুণ করবো। তার মানে কি হচ্ছে 3 × 10 = 30 যোগ 9 অর্থাৎ 39 ইজ দি কারেক্ট আনসার। 39 ইজ দি কারেক্ট আনসার। দেখো আমি আবার করে দিচ্ছি অঙ্কটা। এনে বলেছে যে একটি 2 অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ। তাহলে আমরা কি করব, দশকের ঘরের অঙ্কটা ধরে নেব। দশকের ঘরের অঙ্ক যেটা রয়েছে, সেটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে, এককের ঘরের অঙ্কটা কি হবে 3x হবে না, 3 গুণ যেহেতু বলেছে। এবার এই দুটো সংখ্যার যোগফল বলেছে 12। তার মানে কি x প্লাস 3x ইজিক্যাল টু 12, অর্থাৎ এখানে x ইজিক্যাল টু কি আসছে 4 আসছে, 3 আসছে। তো দশকের ঘরের অঙ্কটা কত হয়ে গেল 3, আর এককের ঘরের অঙ্কটা এর থেকে 3 গুণ বেশি। তার মানে কি হচ্ছে এককের ঘরের অঙ্কটা কি হচ্ছে 3 × 9। এটা দশকের ঘরের অঙ্ক, এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। তো সংখ্যা কোনো সংখ্যাকে যেহেতু 2 অঙ্কের সংখ্যা, সেটা কি হবে যদি 2 অঙ্কের সংখ্যা হয়, এটা দশকের ঘরের অঙ্ক, এটা এককের ঘরের অঙ্ক। একক আর দশক লিখে নিলাম আমরা। এককের ঘরে 9 বসালাম, দশকের ঘরে 3 বসালাম। 39 ইজ দি রাইট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেব, নেক্সট প্রশ্ন কি বলেছে। বলছে একটি শাড়িতে সারিকা 2 দিক থেকে 39 নাম্বারে রয়েছে, নাম্বারে বসে আছে। তাহলে বলছে শাড়িতে কতজন বসে আছে। একটা শাড়ি রয়েছে, এরকম মনে করো একটা শাড়ি রয়েছে। তো এখানে দেখো সারিকা আছে মনে করো 39 নম্বরে, অর্থাৎ আমি যদি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39। তো এখানে রয়েছে সারিকা। তো এদিকেও কতগুলো রয়েছে 38 জন রয়েছে, এদিকেও কতজন রয়েছে 38 জন রয়েছে, তাই না? এদিকেও 38 জন রয়েছে। তো এটা শর্টকাট, তাহলে 38 38 আর এখানে 39 কত হয়ে যাচ্ছে, উত্তর ডাইরেক্ট আমরা যদি করি এখানে, তাহলে কিন্তু তোমার হচ্ছে বলছে শাড়িটিতে কতজন বসে আছে বের করতে হবে আমাদেরকে, তাই না? শাড়িটিতে কতজন বসে আছে, তাই তো? শাড়িটিতে কতজন বসে আছে সেটাকে বের করতে হবে। কি করে বের করবো দেখো, 39 আছে তো 39কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 39কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, 9 2 18 8 হাতে থাকে 1। এবার হচ্ছে 3 2 6 1 7, এখান থেকে আমরা 1 মাইনাস করে দেবো। তাহলে কি হবে 77 জন কিন্তু শাড়িটিতে আছে। কতজন আছে 77। সারিকাকে আমরা এখানে দেখো, এখানে 2 দিক থেকেই সারিকাকে এখানে আমাদের 2 বার ধরা হয়ে গেল, তাই না? সারিকাকে 2 বার ধরা হলো, যার জন্য আমরা এখানে 1 মাইনাস করলাম। অর্থাৎ এদিক থেকেও 38 জন 39 জন আছে, এদিক থেকেও কি আছে 39 জন আছে, সারিকা মাঝখানে। তো সারিকাকে আমরা 2 বার ধরছি, যার জন্য আমরা এখানে 1 বার মাইনাস করে দিলাম। তো 77 জন এখানে অপশনে নেই 77, কিন্তু 77 ইজ দি রাইট আনসার। যদি বলা হয় সারিকার ডান দিকে কতজন আছে, তাহলে সারিকার ডান দিকে রয়েছে 38 জন, সারিকার বাঁ দিকে কতজন রয়েছে 38 জন, তাই না? সারিকার বাঁ দিকে রয়েছে 38 জন। দেখো 38 যোগ 38, তার মানে কি হচ্ছে 8 8 16 6 হাত থেকে 1 3 3 6 1 7, 76 জন রয়েছে সারিকার একদিকে। সারিকার টোটাল সারিকাকে বাদ দিয়ে 76 জন রয়েছে, তার মানে সারিকাকে ধরলে কত হচ্ছে 77 জন আছে। 77 ইজ দি রাইট আনসার, অ্যান্ড অপশনে নেই। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নেবো। এখন নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে অতুল একটি শাড়িতে ডান দিক থেকে 12 নম্বরে, অর্থাৎ অতুল এরকম জায়গায় বসে আছে মনে করো। তো ডান দিক থেকে যদি দেখি ও কত নম্বরে আছে 12 নম্বরে, আর বাঁ দিক থেকে কত নম্বরে আছে 4 নম্বরে। তো বলছে শাড়িটিতে আর কতজন ছেলে বসলে মোট ছেলের সংখ্যা হবে 28 জন। মোট ছেলের সংখ্যা কতজন হবে 28 জন। অর্থাৎ এদিক থেকে 4 নম্বরে যেহেতু আছে, তার মানে কি 1 2 3 4 নম্বরে গেছে, হ্যাঁ।
তার মানে এর যে অতুল যে রয়েছে তার বাঁ দিকে কতজন রয়েছে 3 জন, আর ডান দিকে কতজন রয়েছে, যেহেতু বলেছে যে 12 নম্বরে আছে তার মানে কতজন রয়েছে 11 জন রয়েছে বাঁ দিকে, এদিকে রয়েছে 3 জন, তাহলে 3 আর 11 14 আর একে 15 জন, 15 জন রয়েছে টোটাল সেখানে ছেলে মেয়ে। আর বলেছে কত 28 জন করতে হবে, তার মানে কি 28 থেকে যদি আমরা 15 বিয়োগ করে দিই তাহলে তো উত্তর বেরিয়ে যাচ্ছে না, 13 জন, 13 জনকে নিয়ে আসতে হবে। আর তো এখানে অপশন দেওয়া নেই, তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 13। তো এরপরে যেটা রয়েছে, আচ্ছা এর নেক্সট, আচ্ছা তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ক্লাসটিতে একটা লাইক কমেন্ট করবে, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আইকনটাকেও প্রেস করে রাখবে, যাতে আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর এই যে সিরিজটা আমরা শুরু করেছি ম্যাথমেটিক্সে, সেটা কিন্তু চলতেই থাকবে। আজকে আমরা এখানে কিছু পার্ট আলোচনা করলাম, এর পরের দিন আমি সেকেন্ড পার্টে কিন্তু এর যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো নাম্বার সিস্টেম আর সিম্পলিফিকেশন থেকে আসছে, সেই সব অঙ্কগুলোকে পুরো একদিনে কমপ্লিট করিয়ে দেবো নেক্সট ক্লাসে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি, এবং তোমরা নেক্সট ক্লাস যেটা রয়েছে সেটাও দেখবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।